নমস্কার বন্ধুরা। তো সিটেট সেপ্টেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, তো তার সিডিপি পিআইকিউ সিরিজের মধ্যে 2023 সালের আগস্ট যে পেপারটা হয়েছিল, এটা পেপার 2 ম্যাথ অ্যান্ড সায়েন্স। তো সেই পেপার 2 ম্যাথ অ্যান্ড সায়েন্সের আজকে পার্ট 3টা যেটা সেটা ডিসকাস করব। আগের দিন অলরেডি 16 পর্যন্ত কোশ্চেন ডিসকাস হয়ে গেছে, তো যারা দেখোনি অবশ্যই দেখবে এবং পুরো প্লেলিস্টটাতে পুরো সিডিপি পিআইকিউ যতগুলো আছে সালের সেগুলো দেওয়া আছে। আজকে নতুন থেকে শুরু করছি। দেখো 17 নম্বর কোশ্চেন থেকে কি বলেছে। প্রথম কোশ্চেনটা, হাউ ক্যান এ টিচার হেল্প আমান হু ইজ স্ট্রাগলিং উইথ কমপ্লেক্স প্রবলেমস ডেভেলপ প্রবলেম সলভিং স্কিল। তো একজন টিচার আমান বলে স্টুডেন্ট আছে, তাকে কি করে হেল্প করবে যে কমপ্লেক্স প্রবলেম, যেটা জটিল সমস্যাটা সেটাকে সলভ করতে গিয়ে কিন্তু সে স্ট্রাগল ফেস করছে, মানে তার সমস্যা হচ্ছে। তো সেই জন্য সেই প্রবলেমটা কীভাবে একজন টিচার হেল্প করবে তাকে, এই যে প্রবলেম সলভিং স্কিলটা তাকে শেখাবে কি করে। তো এখানে অপশান দেখি। দেখো প্রথমে বলেছি এলিমিনেশন টেকনিকটা খুবই দরকার, কারণ টাইম ম্যানেজমেন্টের কারণেই অনেকের 87 এরকম এসে আটকে যায়। তো দেখো এনকারেজ হিম টু ব্রেনস্টর্ম অ্যান্ড জেনারেট আইডিয়াস, তাকে এনকারেজ করবে ব্রেনস্টর্ম করার জন্য এবং আইডিয়া জেনারেট করার জন্য। টেল হিম টু গিভ আপ অন দ্য প্রবলেম, শুধুমাত্র প্রবলেম ছেড়ে দাও এরম বলবে। দেখো গিভ আপ অপশান তো আগেই এলিমিনেট, কেননা আমরা বাচ্চাদের বলে দেবো না ঠিক আছে ছেড়ে দাও, এরকম বলা যাবে না। ডিসকারেজ হিম, ডিসকারেজটাও নেগেটিভ, তাহলে এই নেগেটিভ কিওয়ার্ডসগুলো ভালো করে দেখে নিতে হবে। প্রোভাইড হিম উইথ আনসার, শুধুমাত্র আনসার দিয়ে দিলাম তাহলে টিচার ওখানে বসে আছে আর শুধুমাত্র আনসার দিয়ে দিল, তাহলে কি হবে? হবে না। তাহলে বেস্ট অপশান কোনটা? এনকারেজ হিম টু ব্রেনস্টর্ম অ্যান্ড জেনারেট আইডিয়াস, তাকে আইডিয়া জেনারেট করতে সাহায্য করা, যে এইভাবে ভেবে দেখো দেখি প্রবলেমটা সলভ হয় কি না। বোঝা গেল? এখানে দেখো সিডিপিটিতে আমরা চাইল্ড ডেভেলপমেন্টের পার্টটা, শুধুমাত্র চাইল্ড সেন্ট্রিক এডুকেশনটাই দেখব। তো চাইল্ডের ক্ষেত্রে যেটা ভালো সেইটাই কিন্তু আমরা অপশান কারেক্ট করব। নেক্সট কোশ্চেনটা বলছে, এ কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ফর লার্নিং ইন মিডল ক্লাসেস সেন্টার্স অ্যারাউন্ড। একটা যে কন্ডিউসিভ ক্লাসরুম আছে সেই এনভায়রনমেন্টটাতে কি হচ্ছে, সেই পরিবেশে মিডল ক্লাসে যেটা শেখার ক্ষেত্রে সেটা কী ধরনের হচ্ছে, ফিয়ার অফ পানিশমেন্ট অ্যান্ড এম্বারেসমেন্ট, তারপর বলেছে কোঅপারেটিভ লার্নিং, কম্পিটিটিভ ইথোস, কন্ডিশনিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট। তো দেখো এখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ডগুলোই আমরা আগে এলিমিনেট করব। পানিশমেন্টের কারণে কিন্তু পড়াশোনা করবে না, তো সেটা আগেই হবে না। কম্পিটিটিভ মানে কম্পিটিশান তো করাবোই না, কন্ডিশনও দেবো না, শর্তও দেবো না। কী করাবো? মিডল স্কুল ক্লাসে কোঅপারেটিভ লার্নিং, মানে সহকারে একসাথে পিয়ার গ্রুপের সাথে কিন্তু বাচ্চা শিখবে, খেলতে খেলতে শিখবে যেভাবে, সেটা। বোঝা গেল? নেক্সট দেখো 19 নম্বরে কী বলেছে, লে ভাইগাসকি বিলিভ দ্যাট। লে ভাইগাসি এবং পিয়াজে থেকে প্রচুর কোশ্চেন আসে, তো সেইটা ভালো করে দেখবে। লে ভাইগাসকি কী বিলিভ করছে, এই ডেভেলপমেন্টটা কি ডিসকন্টিনিউয়াস ইন নেচার, ইজ অ্যান আনফোল্ডিং অফ জেনেটিক প্রোগ্রামিং হলো। তারপরে বলছে রেজাল্ট ডাইরেক্টলি ফ্রম ম্যাচুরেশন, তারপর রেজাল্ট ডাইরেক্টলি ফ্রম সোশ্যাল ইন্টারাকশান। তো লে ভাইগাসকি যেটা বিশ্বাস করছে সেটা বলছে ডিসকন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াসের কথা তো লে ভাইগাসকি বলেনি, তাই না? হলো। তারপরে বলেছে আনফোল্ডিং শুধুমাত্র জেনেটিক প্রোগ্রাম, এটাও বলেনি। ডেভেলপমেন্টটা ম্যাচুরেশন থেকে ডাইরেক্ট, ম্যাচুরেশনের কথা তো পিয়াজে বলেছে। তাহলে সোশ্যাল ইন্টারাকশান যেই কথাটা সেটাই কিন্তু লে ভাইগাসকির ক্ষেত্রে পজিটিভ আনসার। তো লে ভাইগাসকি সোশ্যালাইজেশন, সোশ্যাল ইন্টারাকশান, কালচার, এই কথাগুলো, ল্যাঙ্গুয়েজ, এই কথাগুলো যেখানে থাকবে সেটাই কিন্তু রাইট আনসার। বোঝা গেল? তাহলে ঝটপট এলিমিনেশন টেকনিক ইউজ করে আমরা করে নেব। নেক্সট কোশ্চেনটা বলেছে, দেখো এই যে পিয়াজে দিয়ে দিয়েছে। তো অ্যাকর্ডিং টু পিয়াজেট দ্য 4 কোয়ালিটেটিভলি ডিফারেন্ট স্টেজেস, কী কী স্টেজেস আছে, ভেরি ভাস্টলি অ্যাক্রস দ্য ভেরিয়াস কালচার্স ইন দ্য ওয়ার্ল্ড। কালচারের কথা বলেছে। ইলাস্ট্রেট দ্যাট চিলড্রেন্স মাইন্ডস আর মিনিয়েচার, অ্যাডাল্ট মাইন্ডের মিনিয়েচার হয়, আর ডিপেন্ডেন্ট আপন দ্য জেনেটিক কোডস অফ দ্য চিলড্রেনের যেটা জেনেটিক কোড তার উপর ডিপেন্ড করে আছে। আর বলছে রিপ্রেজেন্ট ইউনিভার্সাল প্যাটার্নস অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, তাই চিলড্রেনের যেটা ইউনিভার্সাল প্যাটার্ন তার উপর কিন্তু ডিপেন্ড করে আছে। তাহলে এখানে সবথেকে বেস্ট, দেখো কালচারের কথা কিন্তু বলেনি পেঁয়াজে, তাই না? তারপরে চিলড্রেন মাইন্ড একটা মিনিয়েচার ফর্ম, সেটা কিন্তু বলতে পারবো না। তারপরে শুধুমাত্র জেনেটিক কোডের উপর ডিপেন্ড করেছে না, তাহলে এটা একটা ইউনিভার্সাল প্যাটার্ন যেখানে বাচ্চারা কিন্তু একসাথে ডেভেলপ হবে, তাই না? চাইল্ডহুড যে বা পরবর্তী স্টেজ যেগুলো আসছে, তো সেন্সারি মোটর থেকে এরকমভাবে স্টেজগুলো আসছে না,
তো এক একটাতে বাচ্চারা সেন্স আসবে, ধীরে ধীরে এরকম আসবে, এগুলো পেঁয়াজে বলেছে। তো সেরকম প্যাটার্ন যেটা ডেভেলপমেন্টের যেটা প্যাটার্নটা চাইল্ডহুডের পরে তো অ্যাডোলেসেন্স এইভাবে করে আসবে, তো সেই প্যাটার্নগুলো কিন্তু সবার ক্ষেত্রে সেম। সবার বাচ্চাই প্রথমে হামাগুড়ি দিতে শিখবে এবং তারপরে ধীরে ধীরে হাঁটতে শিখবে। তো একবারে তো কোনো জায়গায় এখানকার বাচ্চারা হাঁটতে শিখে গেছে আর কোনো কোনো বাচ্চা ওইদিকের হয়তো আগে শিখবে না, সেটা নয়। সবার ডেভেলপমেন্ট তো সেম, প্যাটার্নটা তো সেমই হবে না, বোঝা গেল? নেক্সট দেখি কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিমিটেশন অফ পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। পিয়াজেস থিওরির লিমিটেশন কি? লিমিটেশন কি বলেছে, ওভার এমফাসাইজেস দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পিটিটিভ ডেভেলপমেন্ট, ইট ডাজ নট অ্যাকাউন্ট ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস in cognitive development, it does not account for the role of biological factors in cognitive development, or does not account for the influence of culture and social factors on cognitive development। তো এখানে কোনটা নেগেটিভ দেখব, বলেছে যে এটা এটা ওভার এমফাসিস ল্যাঙ্গুয়েজের কথা বলেছে। তো ল্যাঙ্গুয়েজ তো এটা কে, পিয়াজে তো নয়, ল্যাঙ্গুয়েজকে ভাইগস্কি। তারপর বলেছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে অ্যাকাউন্ট করে না, না ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো করবে কারণ ও তো কনস্ট্রাকটিভিস্ট। ইট ডাজ নট অ্যাকাউন্ট দ্য রোল অফ বায়োলজিক্যাল, না বায়োলজিক্যাল ফ্যাক্টরের রোলের কথাও বলেনি। এটা বলেছে যে যারা কালচারের ক্ষেত্রে, কালচার এবং সোশ্যাল ফ্যাক্টর যেটা কগনিটিভ ডেভেলপমেন্টের উপর প্রভাব ফেলবে না সেটার কথাই বলেছে, কারণ কালচারের কথা কে বলেছে, ভাইগস্কি হলো। এখানে যদি ডাজ নট বলতো সেটা আলাদা, ওভার এমফাইসিস মানে ল্যাঙ্গুয়েজের যেটা রোল সেটা কিন্তু বলছে, ল্যাঙ্গুয়েজের রোলের কথা বলেনি এখানে। তাহলে কোনটা হবে, সোশ্যাল ফ্যাক্টর বা কালচার প্রভাবের কথাটা পেঁয়াজে কিন্তু বলেন, ওটা বলেছে ভাইগস্কি। একটা অ্যাজারশন আছে, একটা রিজনিং আছে। অ্যাজারশন এবং রিজনিং টেকনিক দেখবো যে অ্যাজারশন ট্রু কিনা, তারপরে রিজনিং ট্রু কিনা এবং অ্যাজারশন রিজনিং একে অপরের জন্য ট্রু কিনা সেটা দেখে নেব। তো প্রথমে দেখো, এভরি ইয়ার লতা এ ক্লাস 7 টিচার ইনভাইটস এ ফিমেল ম্যাথ প্রফেসর অ্যান্ড মেল নার্স টু হার ক্লাস টু ডিসকাস কেরিয়ার্স ইন দিস ফিল্ড। প্রতি বছর কী করে, লতা একজন টিচার 7-এর, তো একজন ফিমেল ম্যাথ প্রফেসর, ম্যাথ কিন্তু ফিমেল ম্যাথ প্রফেসর এনেছে এবং নার্স হিসেবে কাকে, মেল। তাহলে দেখো আমাদের সমাজে এখনও কিন্তু সহজে ম্যাথটা কিন্তু অনেকেই মনে করে যে মেলদের নেওয়া উচিত, ফিমেলদের নেওয়া উচিত না, কারণ ফিমেলরা ম্যাথে কমজোর হয়। তো এটা কিন্তু ভুল কথা। তো সেইটা স্টিরিওটাইপটা ব্রেক করার জন্য তিনি কিন্তু দেখাতে চাচ্ছেন যে ফিমেলও ম্যাথ টিচার হয়। আবার যেটা নার্স, বিশেষ করে নার্সটা আমরা দেখি, নার্স মানে সবসময় ভাবি যে ফিমেল হবে, তো নার্স যে ছেলেরাও হতে পারে, তো সেটা বোঝানোর জন্য কিন্তু তিনি এনেছেন। তো এই যে এই জিনিসটা তাদের কেরিয়ারে কিভাবে তারা সফল হয়েছে, একজন মেল নার্স এবং তার ফিমেল যে ম্যাথের টিচার, তো সেটা বলার জন্য আনছে। হ্যাঁ ঠিক, তো তাদের ইনভাইট করেছে এবং ডিসকাস করছে, এটা তো ট্রু। এবার তার রিজনটা কি, জেন্ডার ডিফারেন্সেস আর ইনেট অ্যান্ড নট অ্যাকোয়ার্ড থ্রু সোসাইটি। জেন্ডার ডিফারেন্স যেটা ইনেট হয়, দেখো এটা কিন্তু নেগেটিভ কথা, তাই না? তো জেন্ডার ডিফারেন্স তো ইনেট হয় না, জেন্ডার ডিফারেন্স তো আমরাই ক্রিয়েট করি। জেন্ডার আমরাই বলি যে এটা মেল, এটা ফিমেল, তাহলে এটা তো ইনেট আসলো না, সোসাইটি থেকে অ্যাকোয়ার করা যায় না, না এটা তো ফলস, তাই না? তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ফলস, ইনেট হয় না, এটা ফলস। আর এটা হয়ে গেল ট্রু, কেননা আমরা দেখি যে যদি স্টিরিওটাইপ ব্রেক করতে হয় টিচারদেরকেও সেভাবে জেন্ডার যেটা ইকুয়ালিটি সেটা কিন্তু মেনটেন করতে হবে। তাহলে এ ইজ ট্রু কিন্তু আর ইজ ফলস, তাহলে এটাই হবে বেস্ট অপশান, বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম দ্য স্টুডেন্ট, প্রোগ্রেসিভ ক্লাসরুম মানে যেখানে শুধুমাত্র প্রোগ্রেস হবে, কী হবে, ডু নট আস্ক মেনি কোশ্চেন জিজ্ঞেস করে না, আক্স কোশ্চেন টু দ্য টিচার, টিচারকে কোশ্চেন জিজ্ঞেস করে, আক্স কোশ্চেন টু ইচ আদার একে অপরকে জিজ্ঞেস করে, আক্স দেমসেলফ কোশ্চেন। তাহলে এখানে বেস্ট অপশান কোনটা, মানে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেসই করবে না, তো জিজ্ঞেস করবে না তাহলে প্রোগ্রেস হবে কী করে, মুখ বন্ধ করে থাকলে তার প্রোগ্রেস হবে না, বিভিন্ন আক্স। তাহলে এ যেটা অপশান নাই সেটা তো হবেই না। এবার বি সি ডির মধ্যে দেখে নেই, দেখো বি সি ডির মধ্যে আক্স কোশ্চেন টু দ্য টিচার, হ্যাঁ টিচারকে তো জিজ্ঞেস করবে, নিজেদেরকেও জিজ্ঞেস করবে এবং নিজেকেও, তাহলে বি সি ডি তিনটেই হবে, তাই না? বুঝে গেল? তারপরে দেখো কি বলেছে, এক্সপেকটেশন অ্যাসোসিয়েটেড উইথ বিং মেল অর ফিমেল আর রেফার টু আস, যে এক্সপেকটেশনটা একটা তৈরি হয় যে মেল এবং ফিমেল হওয়ার ক্ষেত্রে সেটা কীভাবে রেফার করছে এবং দিস আর লার্নড কি, তাহলে যে মেল এবং ফিমেলের ক্ষেত্রে যেটা সেটা আমাদের জেন্ডার রোল নাকি জেন্ডার কনস্ট্যান্সি না স্টিরিওটাইপ না বায়াস। এবার মেল আর ফিমেল সেটা জেন্ডার রোল, হ্যাঁ রোলই। এবার
সেটা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত কিন্তু চলছে। হ্যাঁ, ঠিকই আছে, কনস্ট্যান্সি এখানে নয়, স্টিরিওটাইপও নয়, কারণ স্টিরিওটাইপ হলে সেটা বলবে যে মেল আর ফিমেল থেকে বেশি বা ডমিনেন্ট করবে কেউ কাউকে, সেরকম হলে সেটা। আর অনলি অপশানগুলো তো আগেই নেগেটিভ, অনলি, মেনলি, এই যে ইনিশিয়ালি, বোঝা গেল। এলিমিনেশন টেকনিকে করবো যাতে আমরা তাড়াতাড়ি আনসার করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ভিউজ অ্যাবাউট ইন্টেলিজেন্স সাপোর্টস দ্য রেসপেক্টফুল কনসিডারেশন অফ ডাইভার্সিটি অ্যামং লার্নার্স, এর মধ্যে কোনটা হলো যে সাপোর্ট করছে যে রেসপেক্টফুল কনসিডারেশন ডাইভার্সিটির ক্ষেত্রে। ইন্টেলিজেন্স ইট নট ইনফ্লুয়েন্স, দেখো নট ইনফ্লুয়েন্স এটা হবেই না, নট তো আগেই নেই। তারপর বলেছে ইন্টেলিজেন্স নট ইনফ্লুয়েন্স, জেনেটিক দ্বারাও হয় না, এটাও ভুল কথা। আইকিউ টেস্ট আর অনলি, আইকিউ টেস্টে শুধুমাত্র যদি করতে পারতাম ইন্টেলিজেন্স, তাহলে তো যাদের আইকিউ ভালো তারাই জীবনে অনেক কিছু করতে পারতো। কিন্তু তাছাড়াও আমরা দেখি অনেক ক্ষেত্রে সবাই কিন্তু এক এক রকম ইন্টেলিজেন্স নিয়ে তৈরি হয়। তারপরে হচ্ছে ইন্টেলিজেন্স মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড ক্যান চেঞ্জ ওভার টাইম, হ্যাঁ সময়ের সাথে সাথে কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, who among the following critiqued the concept of general intelligence and proposed an alternative theory of intelligence, এর মধ্যে কোনটা হলো একটা ক্রিটিক বলতে পারি আমরা, যে আলোচনা যে জেনারেল ইন্টেলিজেন্স বিষয়ে এবং অল্টারনেটিভ থিওরি করেছে। তো অল্টারনেটিভ থিওরি বের করেছেন আমরা জানি কে, জিন পিয়াজে তো ইন্টেলিজেন্সে দেয়নি, হাওয়ার্ড গার্নারের মাল্টিপল ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু বিভিন্ন রকমের বুদ্ধির কথা বলেছে, যেখানে কিন্তু ন্যাচারালিস্ট, বডিলি কাইনেস্থেটিক বা সিঙ্গার যাদের তাদের একরকম, বা প্রত্যেকটা যারা হলো লিটারেচার সাহিত্যিক তাদের একরকম, বা আমরা বলতে পারি মাদার টেরেসা এদের ক্ষেত্রে, বা পলিটিশিয়ান যারা তাদের এক এক রকম এক একটা বুদ্ধি। তো হলো সেই হিসেবে 8টা মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছে, বোঝা গেল। তারপর বলেছে লরেন্স কোলবার্গস থিওরি হ্যাজ বিন ক্রিটিকড বাই ক্যারল গ্লিগান, তো লরেন্স কোলবার্গের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ক্যারল গ্লিগান, তার জন্য কি ক্রিটিক হয়েছে, কেন ক্রিটিক হয়েছেন, জেন্ডার ডিফারেন্সটাকে দেখেননি না, নট অ্যাপ্লাইং কোয়ান্টিটেটিভ মেথড, কোনো কোয়ান্টিটেটিভ মেথড অ্যাপ্লাই করেনি, প্রেজেন্টিং এ স্টেজ থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট, একটা স্টেজ দিয়েছিলেন এরকমভাবে, তার জন্য নাকি কালেক্টিং ডাটা বাই মিনস অফ রিয়েল লাইফ সিচুয়েশন থেকে কালেক্ট করেছে। তো এখানে সব থেকে বেস্ট অপশান যে জেন্ডার ডিফারেন্স কিন্তু দেখেনি। তো ক্যারল গ্লিগান যেহেতু ফিমেল ছিলেন, তো তার কথা ছিল যে মেলদের কাছে শুধুমাত্র জিজ্ঞেস করা হচ্ছে, ফিমেলদের পার্সপেক্টিভটা কিন্তু এটা জিজ্ঞেস করা হয়নি, তো তাদের পার্সপেক্টিভটাও আলাদা হতে পারতো, বোঝা গেল। ক্যারল গ্লিগানের কোশ্চেনটা বারবার আসে, ভালো করে দেখবে, এবারের অ্যানালিসিসগুলোতেও অলরেডি এসে গেছে। তারপরে বলেছে এ টিচার ওয়ান্টস টু হেল্প দ্য স্টুডেন্টস ডেভেলপ মেটাকগনিটিভ স্কিল, যেটা আমাদের থিঙ্কিং বিয়ন্ড থিঙ্কিং, কোনো বিষয় চিন্তা করছে তার উপরে কোনো চিন্তা করছে, হয়তো আমাদের কোনো কারণে সিটেটে রেজাল্টটা আসছে না ঠিকঠাক, তো কেন আসছে না, কোন কোন জায়গাগুলো আমাদের খামতি আছে, সেগুলোর উপর যদি আরও চিন্তা করি, সেটাই হচ্ছে মেটাকগনিটিভ। তো এখানে বলছে কোনটা স্ট্র্যাটেজি ইফেক্টিভ হবে সব থেকে বেশি, প্রোভাইডিং ফ্রিকোয়েন্ট গ্রেড, শুধুমাত্র গ্রেড দিব না, এনকারেজিং স্টুডেন্টস টু রিফ্লেক্ট অন দেয়ার ওন লার্নিং, নিজের বিষয়ে যেটা নিজে শিখবো সেটাতে প্রতিফলন করা এবং ইভ্যালুয়েট করা যে কোনটাই ভুল হচ্ছে, হ্যাঁ এটাই বেস্ট অপশান। নেক্সটগুলো চেক করে নিই, অ্যাসাইনিং টেক্সট টু স্টুডেন্টস টু মেমোরাইজ, না মেমোরাইজ করবো না, মেমোরাইজ তো আগেই নেগেটিভ। প্রোভাইডিং স্টুডেন্টস উইথ ডিটেলড অ্যান্ড প্রেসক্রিপটিভ ইনস্ট্রাকশন, শুধুমাত্র ডিটেল ইনস্ট্রাকশন দিলেই হবে না, তাদের কিন্তু এনকারেজ করতে হবে যে তারা নিজের ভুলটা কোথায় হচ্ছে ভেবে দেখো, তোমারই নিশ্চয়ই তুমিই বুঝতে পারবে, বোঝা গেল। অ্যাসারশন আর একটা রিজনিং আছে, কি বলেছে দেখো, teachers should ask students to identify their own example and non-example of the concept for strengthening the concept. টিচার জিজ্ঞেস করা হচ্ছে স্টুডেন্টদের যে একটা নিজে এক্সাম্পল এবং নন এক্সাম্পল বিষয়ে একটা যদি কনসেপ্ট, আমাদের কোনো কনসেপ্টে যদি একটা সমস্যা থাকে, আমরা সেটা শুধুমাত্র উদাহরণ দিয়ে বুঝতে পারবো না, আমাদের কিন্তু সেখানে একটা উদাহরণের সাথে সাথে কিন্তু একটা অন্য নন এক্সাম্পল বলতে যেটা ওই বিষয়ে নয় সেটাও জানতে হবে, তাহলেই কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, হ্যাঁ এটা ট্রু। এবার দেখো রিজনটা ঠিক কিনা, থিঙ্কিং অফ এক্সাম্পলস লিডস টু স্ট্রেন্থিং অফ কনসেপ্ট ওয়াইল নন এক্সাম্পল টেন্ড টু কনফিউজ দ্য স্টুডেন্ট, শুধুমাত্র বলেছে এক্সাম্পল যেটা সেটাই কনসেপ্টকে স্ট্রেন্থ করবে এবং যেটা নন এক্সাম্পল সেটা হলো স্টুডেন্টদের কিন্তু কনফিউজ করবে না, নন এক্সাম্পলটাও কিন্তু আমাদের হেল্প করবে, তাহলে এটা রিজনটা কিন্তু ট্রু হচ্ছে না,
কারণ এখানে এক্সাম্পল নন এক্সাম্পল দুটোরই কিন্তু ভ্যালু আছে, দুটোই আমাদের কনসেপ্ট ক্লিয়ারই করতে হবে। তো এইটা কি হচ্ছে, এ ইজ ট্রু কিন্তু আরটা ফলস, কারণ নন এক্সাম্পল বলেছে এখানে কনফিউশন ক্রিয়েট করবে না। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখি কি বলেছে। জেনারেল প্রিন্সিপালস অফ লার্নিং সাজেস্ট দ্যাট স্টুডেন্টস লার্ন বেটার ইফ এ টিচার, যদি একটা মানে জেনারেল প্রিন্সিপাল যেটা লার্নিংয়ের সেটা কি বলেছে যে বাচ্চারা শিখবে যদি একজন টিচারের কী কী ভূমিকা থাকে। ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট ইন ইটস সিম্বলিক ফর্মে যদি ইন্ট্রোডিউস করে, তারপরে ফিজিক্যাল ফর্মে যায়। তারপর বলছে ফার্স্ট ডিসকাস হোয়াট ইজ নট নোন, যেটা জানে না সেটি সম্পর্কে, তারপরে যেটা জানে। তারপর বলছে ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট ওভারঅল বললো, তারপরে ধীরে ধীরে পার্টে গেল। আর ফার্স্ট ডিসকাস দ্য কনসেপ্ট ইন টার্মস অফ লজিক অ্যান্ড রিজন, দেন গ্র্যান্ডস অপরচুনিটি টু ভেরিফাই দ্য আইডিয়াস। তো দেখো এখানে সিম্বল বলবে বা মুজ বলবে, বেস্ট অপশন দেখি। তারপর বলেছে যে ডিসকাস, প্রথমে জানবে না, যেটা জানবে না তো সেটা আগেই হবে না, কারণ না জানলে সেটা বুঝতে পারবে না। আগে জানা জিনিস বলতে হবে, তারপরে যেটা আননোন। তারপর বলছে ওভারঅল, যে হ্যাঁ এটা ঠিক, ওভারঅল বলবে এই এই বিষয়, তারপরে কিন্তু ধীরে ধীরে পাল্টে যাবে। এটাই কিন্তু বেস্ট। পরেরগুলো দেখে নিই কেন হবে না। এটা কনসেপ্ট ইন টার্মস লজিক অ্যান্ড রিজন, হ্যাঁ লজিক অ্যান্ড রিজন ঠিক আছে, কিন্তু ওটাই বেস্ট অপশান। বোঝা গেল? তাহলে 1 আর 4, কিন্তু সিম্বলিক ফর্ম বা ফিজিক্যাল ফর্ম এগুলোর থেকে বেস্ট অপশান যে ওভারঅল কনসেপ্টটা বলবে, তারপরে সেখান থেকে পার্ট বলবে। বুঝে গেল? তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।